ক্লাস 10 কোর্সে দেখি 12 এই অঙ্কগুলো করব, ঠিক আছে? তো এইগুলো করার আগে আমাকে কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দেখো, 1 নম্বর হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা মুখস্থ রাখবে। গোলকের আয়তন, এটা মুখস্থ রাখবে। তারপর অর্ধগোলক বস্তুর বক্রতলের ক্ষেত্রফল, এটাও মুখস্থ রাখবে। তারপর হচ্ছে অর্ধগোলকার বস্তুর মানে ক্ষেত্রফল, কীরকম ক্ষেত্রফল? এই যে এই চিহ্নটা আছে, দেখো, আর এই দিকটা আছে প্লাস এর ওপরটা আছে, এটা সমগ্র তলের ক্ষেত্রফল। তখন তোমাকে এই সূত্রই নিয়ে যেতে হবে, ঠিক আছে? বেশ। আর দেখো, এটাই হচ্ছে সূত্র, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে এইটা। আর সূত্র হচ্ছে এই দেখো, অর্ধগোলকের আয়তন সমান এইটা হবে। আর বেশ, ঠিক আছে, এগুলো মুখস্থ করলে প্রায় হয়ে যাবে। তো চলো, আর কয়েকটা সূত্র, যেমন বৃত্তের পরিধি, এগুলো জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফল, এটাও জানতে হবে, ঠিক আছে? তো এগুলো জানবে তবেই হবে, না হলে হবে না। তো চলো শুরু করি। প্রথম অঙ্কটি বলছে 1 নাম্বার, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। চলো, তো গোলকটির ব্যাসার্ধ বলা হয়ে আছে, তবু লিখতে হবে গোলকটির ব্যাসার্ধ 10.5 সেমি। তো ব্যাসার্ধ হচ্ছে কিসের তো আগেই জেনেছো, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে বৃত্ত, বৃত্তের ব্যাস হচ্ছে সম্পূর্ণ যদি হয় তাহলে ব্যাস, আর তার অর্ধেক এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তো এইটা বলে দিয়েছে আমার 10.5। এবার চিহ্নটা কিন্তু যে গোলক বলেছে, গোলক এটা না, এটা বৃত্ত। গোলক বলতে গেলে ঠিক এই যে লেবু, তবুও সম্পূর্ণ নাই, এটা একটু এদিকে এদিকে হয়ে আছে। সম্পূর্ণ একটা গোল বল, সেটাই হচ্ছে গোলক। এটা গোলক না, এটা বৃত্ত, ঠিক আছে? চলো, এইটার আমাকে যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি বলতে চাইছে, যে এই যে লেবু আছে চারিদিকের যে ছিলকা কভার করে আছে, সেই ছিলকার ক্ষেত্রফল কত সেইটাই আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো চলো, তাহলে এটা সূত্র কি হচ্ছে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি, বা না লিখলেও হবে, তবু আমি বোঝাবার জন্য লিখতে হচ্ছে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের আয়তন হলো অর্ধ, না এখানে নেই, আছে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক আছে? দেখবে তোমাদের বইয়ের 180 পাতার একদম প্রথম সূত্রটা, পাই আর
স্কয়ার বর্গ একক হবে, বর্গ একক। তাহলে গোলকের গোলকটির, ঠিক আছে, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কয়ার। কি বলেছে এখানে? সেমি। তাহলে বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি, এটা সমান সমান দেবে। তাহলে এখান থেকে আমি পাবো কি? 4 লিখলাম, পাইয়ের মান হচ্ছে কত? 22/7। আর স্কয়ার মানে কত? এখানে আছে 10.5 গুণ 10.5, মানে দুবার আছে, স্কয়ার বলেছে মানে দুবার লিখলাম। এবারে এটাকে আমি কাটবো, যদি কাটা যায় ঠিক আছে, না কাটা গেলে গুণ করে দেবো আর নিজে ভাগ করে দেবো। তাহলে এখানে এটার সঙ্গে এটা কাটবে, কত হচ্ছে? 7 15 105। তাহলে এটা কেটে গেল। এবার এইটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ, তাহলে গুণ করে দাও। তাহলে সব কয়টা গুণ করে দেখে নেবে এবার। তো হবে 1386 বর্গ সেমি। উত্তর হয়ে গেল। তোমরা গুণ করে দেখে নিবে, ঠিক আছে। আমি যদি এখন গুণ করতে যাই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আমি গুণ করলাম না, ডাইরেক্ট করে দিয়েছি, কিন্তু উত্তর এইটাই হবে। তাহলে এখানে এবার লিখবে কি? উত্তর এইটাই হয়ে গেল, আর কোনো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। 2 নম্বর বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 বা 50 টাকা হিসাবে 431 টাকা 20 পয়সা খরচা হয়েছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো সম্পূর্ণ ওপরে যে চামড়া আছে সেই চামড়াটা খরচা হয়েছে এই টাকা। তাহলে 1 বর্গমিটার ওইটা ভাগ করে নেবে, ঠিক আছে, কত হয়ে যাবে ওইটার সঙ্গে এটা ভাগ করবে, তাহলেই হবে। তাহলে এখানে লিখবে 2 নাম্বার একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গমিটারে বর্গমিটার না বর্গ সেমি প্রতি বর্গ সেমি 17.50 টাকা
হিসেবে হিসাবে 431.20 টাকা লেগেছে। অতএব চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল চামড়ার বলের সমগ্র, তোমরা তোমাদের ভাষায় লিখবে, আমি আমার ভাষায় লিখছি, আমার ভাষায় লিখতে হবে কোনো মানে নেই, তোমরা তোমাদের ভাষায় লিখবে। চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল, এইটার সঙ্গে এটা ভাগ, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে 431.20 ভাগ 17.50 সমান সমান এই টাকা সমান সমান কত হবে, এটার সঙ্গে এটা ভাগ করবে, তাহলে হয়ে যাবে 24.64। কি এটা হচ্ছে বর্গ সেমি, মানে সম্পূর্ণ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা বর্গ সেমি হলো। এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে আমরা জানি, তাহলে এখানে লিখবে ধরি বলটির ব্যাসার্ধ ফেলা হবে না, ব্যাসার্ধ আর এখানে বর্গ সেমি, আর সেমি, ঠিক আছে, আর সেমি। তাহলে প্রশ্ন অনুসারে কি পাচ্ছি, প্রশ্ন অনুসারে পাচ্ছি যে পাই আর স্কয়ার, এই দেখো সমগ্র তলের ক্ষেত্রফল এইটা, তাহলে পাই আর স্কয়ার 4 পাই আর স্কয়ার সমান এইটা 24.64। তাহলে এইটাকে বা সমাধান করো, এবার সমাধান করলে আর স্কয়ার সমান 24.64, 4 নিচে চলে গেল, ওপরে 22 ছিল, নিচে 22 হয়ে গেল, ওপরে কত হয়ে গেল, 7 হয়ে গেল, এটাই হবে। এবারে এটাকে যদি কাটাকুটি করো, কাটো, বা তোমরা কেটে দেখে নেবে, ঠিক আছে, আমি শুধু নিয়মটা বলে দিচ্ছি। এটা যদি আর স্কয়ার সমান হয়ে যাবে 1.80, ঠিক আছে, বা আর সমান হয়ে যাবে, এটা বর্গমূল হয়ে যাবে, এটা বর্গমূল করলে, এটা বর্গমূল করবে, তাহলে বর্গমূল করলে কত হবে,
অতএব আর সমান হয়ে যাচ্ছে 1.4, 1.4। তাহলে এখানে বলেছে আমাকে কি বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে, আর মানে হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল, এটার সঙ্গে 2 গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে লিখবে অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য 1.4 গুণ 2 সমান কত হলো, 2.8 সেমি। উত্তর হয়ে গেল। তো বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা 2-1বার দেখবে, অবশ্যই কোনো ভুল হবে না, ঠিক আছে। 2-1বার চেষ্টা করলে অবশ্যই তোমরা নিজে নিজে শিখে নেবে। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক বলছে স্কুলে শটপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। বলটি কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করব। একটা ওপরের চামড়ার হিসাব তো আমরা পেয়ে গিয়েছি, কিন্তু ওর মধ্যে কত মানে ঘন সেমি লোহা আছে, সেই ভিতরের মধ্যে কতখানি আছে সেইটাই আমাদেরকে দেখতে হবে। বাইরের চামড়া এতক্ষণ শিখলাম, এবার ভিতরের মধ্যে কী আছে দেখতে হবে। চলো 3 নাম্বার, এখানে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 7, তাহলে ব্যাসার্ধ কত দেখতে হবে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান 7 সেমি। আমি এইখানে লিখছি, নিচে লিখবে তোমরা অতএব ব্যাসার্ধ বলটির ব্যাসার্ধ সমান 7/2 সেমি। তোমরা কেটেও নিতে পারো, হ্যাঁ, আমি কাটলাম না, এইভাবেই রেখে দিলাম। বেশ, এবার তাহলে যে ওর কত ঘন একক আছে তা বের করার জন্য আবার সূত্র আছে। সূত্রটা কি দেখি। গোলকের আয়তন হচ্ছে 4/3 4/3 পাই আর কিউ ঘন একক, ঠিক আছে। তাহলে তুমি এটাকে লিখে দেবে। অতএব বলটির আয়তন 4/3, সূত্র এটাই বলছে 4/3, তারপরে পাই মানে হয়ে গেল কত 22, আমি আর লিখলাম না, পাই 7 গুণ আর কিউ, আর এইটা আছে, তাহলে 7/2 ঠিক আছে। এইটা এবার এর সঙ্গে কাটো, এইটার সঙ্গে এটা কেটে দাও, এইটার সঙ্গে এটা কাটলে আবার 2 থাকলো, এইটার সঙ্গে এইটা কাটলে, ঠিক আছে। আর কিছু যাবে কাটা না, আর যাবে না। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করো, তারপরে এটা গুণ করবে, দিয়ে এটা দিয়ে ভাগ করে দেবে, তারপরে এটাও কাটবে, এটার সঙ্গে এটা কাটলে 11 হয়েছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে সমান মানে হচ্ছে 539, আর নিচে 3। তাহলে এটাকে এবার করো,
এমনি দশমিকে যাবে না, তোমার পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা এটা ঘন একক লিখবে, ঘন সেমি। তাহলে এটা যদি করো তোমার হয়ে যাচ্ছে ঘন সেমি 1/7, মানে এখানে ভাগ করে দেখে নেবে, দরকার হলে তোমাদের অসুবিধা হলে এখানে ভাগ করে দেখে নেবে যে 5 আছে, 3 9 ভাগ করে নেবে। তাহলে 3 দিয়ে করছি, 1 গেল, 3 হলো, 2 নামলো, 23 হলো। তাহলে 3 7 21 হলো, 1 2 নামলো, আবার কত হলো, 29 হলো। তাহলে 29 যদি হয় 3 9 27, তাহলে 2 থাকলো, তাই তো? তাহলে আমার এখানে পূর্ণ হয়ে গেল বাই 3/2 ঘন সেমি, ঘন সেমি। তো অতএব এবার লিখবে তোমার, অতএব বলটির আয়তন বা অতএব বলটিতে বলটিতে 1/9 ঘন সেমি লোহা আছে, লোহা আছে। হয়ে গেল, বোঝা গেল? এইভাবে হবে। চলো 4 নাম্বার দেখি। 4 নাম্বার বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 28 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো। মানে একটা বলকে একটা জলের মধ্যে ডুবিয়ে দিল, তাহলে কতখানি, একটা ধরো গ্লাসের মধ্যে জল আছে, সেই জলের মধ্যে একটা বলকে ডুবিয়ে দিল, তাহলে জল থেকে কানায় কানায় ভর্তি ছিল, সেটা কতখানি বেরিয়ে যাবে সেইটাই আমাকে দেখাতে হবে। চলো 4 নাম্বার, সব সহজ অঙ্ক, যদি চেষ্টা করো সব হয়ে যাবে। তাহলে এখানে দৈর্ঘ্য ব্যাস বলে দিয়েছে, তাহলে আগে ব্যাসার্ধ বের করতে হবে। নিরেট গোলক বা গোলকটির ব্যাস 28 সেমি। অতএব নিচে লিখবে তোমরা, আমি উপরে লিখছি। অতএব গোলকটির ব্যাসার্ধ কত হবে, 14, মানে 2 দিয়ে ভাগ করছি, ব্যাসের অর্ধেকই হচ্ছে তো ব্যাসার্ধ, তাহলে 14 সেমি। তাহলে তার ক্ষেত্র আয়তন কতখানি হবে। অতএব গোলকটির আয়তন হবে আয়তনের সূত্র কি, 4/3, তারপরে পাই মানে হয়ে গেল 22/7, গুণ চিহ্ন গুণ 14 3 বার, মানে 14 কিউ, 14 গুণ 14 গুণ 14, এটাই আছে। এবার কাটো, এটার সঙ্গে এটা কাটলে 2 হচ্ছে, আর কিছু যাবে, আর তো যাবে না মনে হয়, তাহলে আর যাচ্ছে না।
তাহলে এইটা গুণ করবে, তারপরে এইটা গুণ করে এইটা, তাহলে টোটালে এখানে হয়ে যাবে। এখানে ঘন লিখবে, ঘন সেমি। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, তোমরা গুণ করে দেখে নেবে, আমি গুণ করছি না। 3 4 4 96, আর এখানে নিচে হলো 3, তাহলে এটাকে ঘন সেমি। এটাকে যদি আবার করো তাহলে পূর্ণ হয়ে যাবে, আর পূর্ণ করার সময়তে হয়ে যাচ্ছে 11 498 পূর্ণ 2/3 ঘন সেমি। তোমরা অবশ্যই গুণ ভাগ করে দেখে নেবে। আমি যদি এটা গুণ ভাগ করতে যাই অনেক সময় লেগে যাবে, সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। বেশ, ঠিক আছে। তাহলে এখানে লিখবে অতএব কি বলেছে এখানে, যে কত জল অপসারিত হবে। অতএব 11 4 9 8 ঘন সেমি জল অপসারিত, তাই তো, অপসারিত হবে। হয়ে গেল। চলো পরেরটা দেখি। দেখো 5 নম্বর বলছে, কোনো গোলাকার গ্যাস বেলুন খোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের অনুপাত নির্ণয় করি। একটা বেলুন আছে, তাকে একটু ফোলানো আছে, আরও বেশি ফুলিয়েছে। প্রথমে তার ব্যাসার্ধ ছিল 7, কিন্তু পরে হয়ে গেছে কত, 21। তাহলে তার যে সমগ্র তল, সেই তলের ক্ষেত্রফলটা কতখানি পরিবর্তন হয়েছে সেইটা দেখাতে হবে। বেশ, প্রথমত বেলুনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। অতএব প্রথমত বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে, তাই তো, সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল হলো বা হবে, হলো কি, এখানে সূত্র কি বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, তাহলে এটাই হবে 4 পাই আর মানে কত বলেছে, 7, তাহলে 7 তার স্কয়ার বর্গ সেমি হলো। ঠিক আছে, এটা প্রথম হলো। দ্বিতীয়, আবার ফোলানোর পর
পরে পরে বেলুনটির ব্যাসার্ধ হলো 21 সেমি। অতএব পরে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে একই সূত্র 4 পাই আর আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে 21, তার স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, এখন বলেছে এইটা আর এইটা অনুপাত কত হবে, এইটাই তো আমাকে দেখাতে হবে। তাহলে ফোলানোর আগে আর ফোলানোর পরে এইটাই। এখানে তাহলে ফোলাবার আগে বা ফোলা, তোমাদের ভাষা তোমরা লিখবে, ঠিক আছে। ফোলানোর আগে অনুপাত, ফোলানোর পরে, এটাই অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে আগে আছে কত, এইটা 4 পাই 7 স্কোয়ার অনুপাত 4 পাই 21 স্কোয়ার, তাই তো। এখানে পাই আর আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে পাই আছে, এখানে পাই আছে, তাহলে কেটে গেল, দুটোই সমান সমান আছে। এখানে থাকছে কি সমান সমান, এখানে 49 বা তুমি এইভাবে লিখতে পারো 7 গুণ 7, কাটতে সুবিধা হবে। আর এখানে 21 গুণ 21। এবার তুমি যদি কাটো 7 একে 7 আর 3 7 21, তাহলে 3 হচ্ছে আর 3 হচ্ছে, আর এখানে 1 হচ্ছে আর 1 হচ্ছে, সমান সমান কী হলো, এখানে 1 হয়ে গেল, 1-এর সঙ্গে 1-এর গুণ করে 1 হলো, আর এখানে 3 3 9। তাহলে নতুন অনুপাত এইটাই হয়, ঠিক আছে। তাহলে এখানে লিখবে কি, লিখতে হবে পূর্বে ও পরে বেলুনটির ক্ষেত্রফলের অনুপাত। আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, তোমরা নিচে লিখবে, আমি খাতা নষ্ট করছি না। অতএব পূর্বে ও পরে বেলুনটির ক্ষেত্রফলের অনুপাত হবে ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। হয়ে গেল একটু। চলো পরেরটা দেখি। চলো পরেরটা হচ্ছে 6 নম্বর। বাটি তৈরি করতে, অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে। ঠিক আছে, ধরো একটা
এরকম আছে, এটাকে অর্ধেক করে কেটে নিয়েছে, ঠিক আছে। তো কেটে নেওয়ার পর যে এইভাবে দেখতে পাচ্ছ অর্ধেকটা, এই অর্ধেকের ব্যাসটা তখন চেহারা কীরকম হবে, তখন চেহারাটা এরকম হবে। কেটে নিল অর্ধেক, তখন বলছে যে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, এইটা এইটা সম্পূর্ণ কত হবে সেইটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো চলো, 6 ধরি ব্যাসের দৈর্ঘ্য হবে বাটিটির ব্যাসার্ধের লিখি, ঠিক আছে, নাহলে আবার গোলমাল হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, আর লিখতে পারো, এক্স লিখতে পারো, তোমার ইচ্ছা, তুমি যা লিখবে, ঠিক আছে। তো যেহেতু আর সম্বন্ধেই হচ্ছে তাহলে আমি আরই লিখব। আর সেমি, এখানে একক দেওয়া আছে তাহলে আমি সেমি লিখব, আর সেমি। আমরা জানি যে একটি অর্ধগোলকের আয়তন সমান এইটা, তাই তো। অর্ধগোলকের আয়তন সমান হচ্ছে 2/3 পাই আর কিউ ঘন একক। না, এটা হবে না, এটা অর্ধগোলকের আয়তন। 1 মিনিট তোমাদের বইয়ে 181 পাতাতে লেখা আছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার, ঠিক আছে। আমার সূত্রটি লেখা নেই, তো যাই হোক, তাহলে ওইটাই পেয়ে যাব। প্রশ্ন অনুসারে 3 পাই আর স্কয়ার সমান, এখানে বলে দিয়েছে অর্ধগোলক বাটি তৈরি করতে এত বর্গ। এটা 3 হবে না, 2 হবে, ঠিক আছে। প্রশ্ন অনুসারে 2 পাই আর, মানে ওপরের দিকটা তো বলেনি, ওখানে ভুল বোঝাচ্ছিলাম, ওপরের দিকটা বলেনি, শুধু বাটির নিচের দিকটা বলেছে, নিচের দিক, তাহলে এইটা হবে। এটা যদি হয়, এইটা সমান 127.27, ঠিক আছে। এইটা সমান এইটা, তাহলে বা এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করো, তাহলে কত হচ্ছে 127 গুণ 7 প্লাস 2, 891। 2 পাই আর স্কয়ার সমান 891/7, বা আর স্কয়ার সমান, এখানে হয়ে যাচ্ছে 891/7, তাহলে এখানে 2 নিচে চলে এলো, আর 22টাও নিচে চলে এলো, ওপরে চলে গেল 7, আর এই যে 7 আছে সেটাও আমার নিচে বসবে। এই 7-এর সঙ্গে 7 কাটলো, এর এইটা কাটাকুটি করো, কাটাকুটি করলে হচ্ছে যে 2/22, তাহলে এটা কাটাকুটি করো, তো হয়ে যাচ্ছে বা আর স্কয়ার সমান, এইটা হয়ে যাবে 81, ওপরে হয়ে যাচ্ছে 81, আর নিচে হয়ে যাবে 4। তুমি 11 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, এটাকেও 11 দিয়ে ভাগ করবে, 11, তাহলে 2 হচ্ছে, আর এখানে হচ্ছে 81।
তাহলে এইটা হলো বা বা আর সমান হয়ে গেল কত, এটা বর্গ হয়ে গেল, বর্গ মানে ওপরে 9 হলো আর 2 হলো, তাহলে কত হলো আর সমান, তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে 4.5, এটা ভাগ করলে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হচ্ছে, এটার সঙ্গে 2 গুণ করে দেবে, সমান 9 সেমি, 9 সেমি। তাহলে এখানে লিখে দেবে বাটিটির মুখের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাস অতএব বাটিটির মুখের ব্যাস সমান 9 সেমি, ঠিক আছে। আমি প্রথমে তো ভাবছিলাম যে সম্পূর্ণ ওপর প্লাস বাটির নিচের সম্পূর্ণ ক্ষেত্রফল, কিন্তু সম্পূর্ণ বলেনি, শুধু নিচেরটা, ওপরের অংশটা বলেনি, ঠিক আছে। এটা হয়ে গেল, চলো পরেরটা দেখি। 7 নাম্বার হচ্ছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটি কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। দুটো প্রশ্ন আছে, তো চলো লোহার গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2.1 সেমি, অতএব গোলকটি তে লোহা আছে, কি সূত্র দেখো, গোলকের আয়তন এইটা 4/3 পাই আর কিউ ঘন একক, তাহলে সমান সমান দেখো 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর আর কিউ মানে 21 3 হচ্ছে 1. এটা ঘন সেমি, তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যাবে, তাহলে এইটা যদি কাটো তাহলে আমার এখানে কত হচ্ছে 0.3, আর এটা কাটলে হয়ে যাচ্ছে 0.7, তাই তো। তাহলে এটা হয়ে গেল, এবার আমাকে নিচে তো আর কিছু নেই, আমাকে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করে দেখে নেবে, ঠিক আছে। 38.808 হবে, ঠিক আছে, ঘন সেমি, অবশ্যই তোমরা গুণ করবে, বেশ। তারপর তাহলে এইটা হলো তার আয়তন, আর বক্রতলের ক্ষেত্রফল হবে, এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি,
পাই আর স্কয়ার, দেখো এখানে লেখা আছে বক্র গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বা বক্রতল একই জিনিস, ঠিক আছে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর 4 পাই আর স্কয়ার, তাহলে 4 লিখবে, 22 7 লিখবে, 21 চলো এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে 0.3। এবার গুণ করো, গুণ করলে হয়ে যাচ্ছে 88 গুণ তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা ঘন সেমি হয়ে আছে, আর এখানে ঘন সেমি না বর্গ সেমি হবে। হ্যাঁ, বর্গ সেমি সমান এটা হয়ে যাচ্ছে 55.44 বর্গ সেমি। তোমরা গুণ করে দেখে নিবে ভালোভাবে, তাহলে এটা উত্তর হয়ে গেল। এবার নিচে তোমাকে লিখতে হবে অতএব লোহার গলার আয়তন হবে এইটা ঘন সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল হবে এইটা, এভাবে লিখতে হবে নিচে, ঠিক আছে। তোমরা লিখে নেবে, আমি আর লিখছি না। চলো লিখে দিই, জায়গা আছে তখন লিখে দিই। অতএব লোহার গোলকের আয়তন, লোহার গোলক এর আয়তন 38.08 ঘন সেমি এবং লোহার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 5544 বর্গ সেমি। তো হয়ে গেল। আমি বাকি অঙ্ক যেগুলো আছে পরের ভিডিওতে করব, অনেক বড় হয়ে যাচ্ছে নাহলে এই ভিডিওটা। অবশ্যই তোমরা 2-3 বার এই অঙ্কগুলো করবে, হয়ে যাবে। একবার করলে হবে না, ঠিক আছে, 2-3 বার করে করবে, হয়ে যাবে। আর কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটা এবার তো তোমাদেরকে সংশোধন করতে হবে। আশা করি ভুল হয়নি। কোনো জায়গায় রয়ের ফুটুনি থাকে না বা দশমিক দিতে, দশমিক অবশ্যই দিয়ে দিই, রয়ের ফুটুনি অনেক ভুলে যাই আমি। তো তোমরা সেটা ঠিক করে নেবে, আর কিছু ভুল হলে আমাকে কমেন্ট করবে, আবার আমি সেটা ঠিক করে দেবো। হ্যাঁ, দেখো গলকটি প্রায় ঠিক আছে। চলো।